এরশাদুল ছিল। এর প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, ইবাদত কারীদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তবে বেহেশতে প্রবেশ করতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু থেকে পর্যন্ত ওখানে প্রতিষ্ঠানতে সকলে দিতে পারে, তাহলে আমার ক্লিয়ার হয়ে কোনো মাধ্যমে 100% তারা এই অনলাইন ক্লাসের আওতায় আসে। অ্যাম্বাসেডার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাম্বাসেডার আমার এখানে আসলে বলতেই লাগে 2 জন আছেন, এটা আরো 2-3 জন আমাকে কিন্তু উপদেশ নিয়েছেন। তিনজন স্যার, তিনজন অ্যাম্বাসেডার এবং প্রাইমারি 2 জন আছে। আমরা 10 জন অ্যাম্বাসেডার। আমি বলছি আপনারা আইটিতে একটু দক্ষ হন, মানে করেন, আপনার প্রতিষ্ঠানে হন এবং পরবর্তীতে দেখা যাবে আপনার ট্রেনিং লাগে, সেগুলো করে আসলে আমি আপনাদের সুপারিশ করতে অ্যাম্বাসেডার। এটা কিন্তু ডিসি স্যারের সরাসরি তাদের আমাদের অ্যাম্বাসেডার হবে। এখানে আপনি শেষ করে দেবো। আসলে ওই যে এর জন্য আমাদের ডিসিশন আরটা নির্দেশনা ছিল বিভিন্ন ক্লাস আপলোড করা, সেটা অনেক এটা আমরা জানাইছি। অনলাইন ফেস্টিভ্যাল যদি ছিল সেখানে আমরা করেছি, তাই না? এখন আমি বেশি অনুমোদিত যাচ্ছি না। আমাদের কিন্তু আমরা একেবারে মিডিয়াম ক্লাস ছিল, সেখানে কিন্তু আমরা ভালো করেছি। ওটা অনুমোদিত হচ্ছে আমার ফেসবুক যে ইয়ে আছে, ফেসবুক যেটা এরকম পেজ হলো একটি হলো আমার উপজেলা মাধ্যমিক শিক্ষক মাধ্যমিক একটা পেজ আছে, একটা ইউএসএ মাধ্যমিক পেজ আছে। এই দুটি পেজ কিন্তু আমাদের এখানে সেখানে শেয়ার করা। এখানে আমরা মেসেজ মহোদয় আমরা কিন্তু তার অনুমতি আমরা তাকে আমরা ইনক্লুড করেছি তার অনুমতি সাপেক্ষে। তো এই কথাগুলো আর বেশি করে না যাচ্ছি, যেহেতু আর অন্য আছে আমাদের এখন সেটা কথা সময় আমি শেষ করে দিচ্ছি। আকস্মিক ভিজিট আপনারা জানেন আছে, আকস্মিক ভিজিট কিন্তু আমি শুরু করছি, এটা আপনারা সহযোগিতা করবেন। এই বিষয় এখন আমি একটু করি, সেটা হলো আমাদের আজকের যে আমাদের যে কার্যক্রম আসলে আনুষ্ঠানিকভাবে শুরু হলো, আমাদের তো শুরু হয়েছে 1 মাস আগেই, কিন্তু আজকে থেকে একেবারে মানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আমাদের এখানে আপনারা যারা এই কাজের সাথে সহযোগিতা করতেছেন, তার মধ্যে আমাদের এডমিন আছেন, যারা আপনারা জানেন আমি তারা আমাকে নির্দেশ পরিশ্রম করছে আমার জন্য এই অনলাইন ক্লাসকে ঠিক রাখার জন্য। তো এটি আমরা যাতে বেগমান আমাদের প্রধানমন্ত্রী 3 দিন আগে করেছেন, আপনারা দেখছেন যে এই অনলাইন ক্লাস কিন্তু জোরদার করতে হবে। শিক্ষামন্ত্রী সেদিন 11 শ্রেণী 4 তারিখে অনুমোদন সেদিন বলেছেন যে আপনার অনলাইন ক্লাস কিন্তু অব্যাহত থাকবে। এটা কিন্তু বলে না যে আপনার এই যে আপনার সরাসরি পাঠদান স্কুল করবে না, কলেজ করবে না, সব কিছু করবে। কিন্তু বেগমান করার জন্য জোরদার করার মতো প্রধানমন্ত্রী নিজে এবং শিক্ষামন্ত্রী উদ্বোধনী ডিজি মহোদয় করেছেন। এখন আমার বক্তব্য আমি বাড়াতে চাচ্ছি না, অনেকক্ষণ আগে আসছেন, আবার কাজ আছে, কাজ আছে, সবাই কাজ আছে, তাই না? তো সেটি হলো আমার একটু শুধু আপনাদের মেসেজ থাকবে যে আমার সাথে আপনারা একটু কানেক্ট থাকবেন আর আমিও কানেক্ট থাকবো। কোনো সমস্যা আমাকে কেন একটু জানাবেন, সমস্যা হবে সেটা আমি আমার সহযোগিতা করবো। আমি আপনাদেরকে যদি কোনো কিছু দেখতে যান একটা ক্লাস করার বর্ণন, সেখানে আমি আমার এক্সপার্ট নিয়ে আপনার সাথে হাজির হবো এবং সেখানে আপনারা দেখেন। কিন্তু আমরা কিন্তু এখন আর পিছিয়ে থাকতে পারবো না, আমরা কিন্তু সংযুক্ত থাকবো, আমরা অনলাইনে সংযুক্ত থাকবো। আর দীর্ঘত বলছি না, আজকে আসলে আমাদের মাঝে আমাদের সম্মিলিত জেলা শিক্ষক মহোদয় আমাদের মাঝে এসেছেন, এই জন্য আমরা সবাই আসলে আনন্দিত, প্রেরিত। আর আমাদের বিভিন্ন মহোদয় কিন্তু শত ব্যস্ততার মাঝে, শত হাজার ব্যস্ততার মাঝে আমাদেরকে এই যে সময়টুকু দিলেন, এই জন্য তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং অনলাইন যে কার্যক্রম আমরা আজকে শুরু করছি স্টুডিওটা, সেই স্টুডিওটা কার্যক্রমে আপনারা সামিল থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এটা আপনাদের স্টুডিও, এটা শিক্ষার ক্লাসের মধ্যে ঠিক থাকে, সব কিছু দিয়ে আপনার মানসম্মত ক্লাস এখানে করতে পারবেন। ওটা আরও সুন্দর করতে পারবেন, ভালো রেকর্ডিং হবে, অসুবিধা নেই। তো সকলকে আরও একবার আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমাদের মাধ্যমে আজকে যে আমরা যে স্টুডিও হচ্ছে এটি মানে এটা যাতে সকল
বন্ধ করে দেওয়া হয়। সেই থেকে আজ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ আছে, আমরা সবাই জানি। সেক্ষেত্রে শিক্ষা কাজ অত্যন্ত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই সমস্যাটুকু আমাদেরকে সমাধান করে নেওয়ার জন্য এবং শিক্ষা কার্যক্রমটা পরিচালনা করার জন্য অনলাইন স্কুলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমরা আমাদের সুযোগ্য যারা শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা গত মে মাস থেকে সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আমরা অনলাইন কার্যক্রমটা চালিয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা আমাদের ক্লাসগুলো পরিচালনা করেছি মাধবপুর উপজেলায়। এই বিষয়ে আমাদের সুযোগ্য যারা শিক্ষা অফিসার মহোদয় অবগত আছেন এবং উনি আমাদের এই গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের ফেসবুক যে অনলাইন ক্লাস আছে সেখানে উনি সম্মানিত সদস্য হিসেবে আছেন। আমরা কিছুদিন আগে আমাদের মাধ্যমিক আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কেও আমাদের অনলাইন গ্রুপে সদস্য করে নিয়েছি। উনি এখন আমাদের যতগুলো কার্যক্রম হচ্ছে অনলাইন গ্রুপে উনি সেগুলোর নোটিফিকেশন পাচ্ছেন নিয়মিতই। তা আমরা এখানে নিয়মিতভাবে প্রতিদিনই ক্লাস আপলোড করে যাচ্ছি অনলাইনে। সেই সাথে আমরা আপনাদেরকে একটু জানানোর জন্য আমি চাচ্ছি যে আমাদের সম্মানিত শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের সাথে তারপরে আমাদের হবিগঞ্জ অনলাইন স্কুলের সাথে আমরা প্রায় 4 মাস ধরে কাজ করে যাচ্ছি। মাধবপুর উপজেলা থেকে আমাদের যে শিক্ষকবৃন্দ আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো মাধবপুর থেকে আমরা 2 জন এডমিন এই ক্লাসগুলো নিয়মিত পরিচালনা করে যাচ্ছি এবং এখান থেকে আমরা এই ক্লাসগুলো লাইভ ক্লাস সম্প্রচার করে যাচ্ছি। সেই বিষয়ে আপনারা অবগত আছেন আমি আশা করি। তো এই বিষয়টা যখন আমরা কাজ করছিলাম দীর্ঘদিন যাবৎ, তখন আমরা আমাদের হবিগঞ্জ জেলায় আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলাতেই ডিস মিডিয়ার মাধ্যমে ক্লাস সম্প্রচার শুরু হয়। এরপরে আমরাও আমাদের শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে প্রস্তাব করলে উনি আমাদের সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলাপ করলে উনি আমাদেরকে মাধবপুর উপজেলায় ডিস মিডিয়ার মাধ্যমে ক্লাস সম্প্রচার করার জন্য আমাদেরকে টাকাটা দিচ্ছেন। সেই সুবাদে আমরা আমাদের ক্লাসগুলো রুটিন মাফিক গত 9 সেপ্টেম্বর থেকে আমরা রুটিন মাফিক ক্লাসগুলো আপলোড করে যাচ্ছি আজ পর্যন্ত এবং প্রতিদিন আমরা 4টি করে ক্লাস রুটিনের অন্তর্ভুক্ত করছি। এখানে আমাদের একটা বিষয় হচ্ছে, দেখা যাচ্ছে যে আমাদের ক্লাস আপলোড করার সময় আমাদেরকে কিছু ক্লাসের ক্রাইটেরিয়া মেনটেন করছে। ক্লাসের ভিডিওটা কেমন হলো, ক্লাসের ভয়েসটা কেমন আছে, বোর্ডের লেখাটা ঠিকভাবে দেখা যায় কিনা, এইসব বিষয় আমাদেরকে একটু যাচাই বাছাই করতে হয়। তো দেখা গেছে যে এই বিষয়টা যাচাই বাছাই করতে গিয়ে আমাদের অনেকগুলো সমস্যা দেখা যায়। কিছু কিছু ক্লাস আছে যেগুলো আমরা ভয়েস পাই না, বোর্ডের লেখা ঠিকভাবে দেখা যায় না, আর যদি বোর্ডের লেখা দেখাও যায় ওনার কণ্ঠ নাই, মানে একদম অডিওটা একদমই নেই এরকম, তখন ওই ক্লাসগুলোকে আমাদেরকে বাতিল করতে হয়। সেই ক্ষেত্রে আমরা বাতিল করতে যখন আমরা দেখলাম যে এই ধরনের সমস্যা হয়, তখন আমরা আমাদের সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে প্রস্তাব করলাম যে স্যার আমাদের জন্য একটা স্টুডিও প্রয়োজন, যেখানে উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ এসে ক্লাস রেকর্ডিং করতে পারবে। তা আমাদের সুযোগ্য শিক্ষা অফিসার মহোদয় আমাদের মাধবপুর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলাপ করে উনি আমাদেরকে সেটা স্থাপন করে দেওয়ার আশ্বাস দিয়েছে। সেই সুবাদে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমাদের সুযোগ্য প্রশাসক মহোদয়ের মাধ্যমেই আমাদের আজকে এই স্টুডিও উদ্বোধন হতে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে আমাদের ক্লাসগুলো মানসম্মত হবে এবং সেই ক্লাসগুলো নিয়ে আমরা সারা বাংলাদেশের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো আমরা আশা করছি। আপনারা আরো জেনে খুশি হবেন যে মাধবপুর উপজেলায় হবিগঞ্জ জেলার মধ্যে যতগুলো উপজেলায় আছে তার মধ্যে 3য় নম্বর অবস্থানে আছে অনলাইন ক্লাসের দিক দিয়ে। অনলাইন ক্লাসের দিক দিয়ে শুধু নয়, বাতায়নের দিক দিয়েও মাধবপুর উপজেলা অনেক এগিয়ে আছে এবং আপনারা জানেন কিছুদিন আগেও আমাদের মাধবপুর উপজেলাতে 2 জন নতুন অ্যাম্বাসেডর আমরা পেয়েছি এবং আমাদের মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পেরেছি। আমরা আশা করবো ভবিষ্যতেও আমাদের এখানে মাধবপুর উপজেলাতে আরো আমরা এডমিন পাবো এবং আমাদের অ্যাম্বাসেডর পাবো, যারা আমাদের আইসিটি থেকে শুরু করে অনলাইন ক্লাসগুলোতে আমাদের পুরো উপজেলাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। তো আমি আমাদের উপস্থিত আছেন আমাদের সুযোগ্য জেলা শিক্ষা অফিসার এবং উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আর উপস্থিত আছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়। আমি এখানে আরেকটা প্রস্তাব করতে চাচ্ছি, আমাদের যে স্টুডিওটা আমরা স্থাপন করতে যাচ্ছি আজকে উদ্বোধন করতে যাচ্ছি, সেখানে আমাদের লাইভ ক্লাস যদি দিতে হয় আমাদের অনলাইন অ্যাক্সেস থাকতে হবে, ইন্টারনেটে অ্যাক্সেস দরকার।
সেই ক্ষেত্রে যদি আমাদেরকে একটা ইন্টারনেটের অ্যাক্সেসের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা লাইভ ক্লাসটা সরাসরি লাইভ ক্লাসটা দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। তো আমি আবারও আপনাদের সবাইকে কষ্ট করে এখানে সময় দেওয়ার জন্য আমরা অনেকটাই ক্ষমা প্রার্থী। আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা আশা করবো আপনারা ভবিষ্যতে আমাদেরকে সময় দিবেন এবং আমাদেরকে অনলাইন ক্লাসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তুলনামূলকভাবে আমরা এই ক্লাসগুলি পৌঁছাতে পেরেছি এবং এই যে সারা যোগাযোগ ফোনের মাধ্যমে যোগাযোগ করছে তারা এই ক্লাসগুলি দেখে। এর অবস্থার পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় কেবল ডিশ টিভির মাধ্যমে আমরা গত 9 তারিখ থেকে গত মে মাসের 9 তারিখ থেকে আমরা কি করলাম ক্লাস দিতে শুরু করলাম এখানে সরাসরি লাইভের মাধ্যমে। এইভাবে মোটামুটি আমি বলতে পারি মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা যেমন একটু অগ্রণী ভূমিকা রাখছেন, তারা সাহস পাচ্ছেন, তাদের অনেক সাহস হয়েছে। আগে প্রথম দিকে তারা ক্লাস দিতে একটু ওয়ার্ক করতো, এখন মোটামুটি বেশ দক্ষ হয়ে গেছে এবং প্রাথমিক স্টেজে একটু সমস্যার সৃষ্টি হলো, পরবর্তীতে এই কাজটি আমরা একমাত্র সম্ভব হয়েছে এর পিছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের প্রধান মাধ্যমিক শিক্ষক মহোদয়। তিনি আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ভাবে মৌখিকভাবে বলেছেন, চিঠি দিয়েছেন, ফোনে আলাপ করেছেন। পাশাপাশি জেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি বিভিন্ন আমাদেরকে জুম মিটিং এর মাধ্যমে সরাসরি অনেক সময় পুনঃ যোগাযোগ করেন। এই জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই। তার মাঝে মাঝে আমাদের ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন যে আপনার ক্লাসের খবরটি আমি জানি না বিভিন্ন বিদ্যালয়ে হয়তো স্যারে করেছেন, এইভাবে স্যারের মাধ্যমে আমাদের যোগাযোগ হয়। স্যার আমাদেরকে অনেক উৎসাহ দেন। এই উৎসাহটাই আমাদের মনের ভিতরে একটা ক্লাস কিভাবে করতে হবে, কিভাবে ক্লাসের সংখ্যা বাড়ানো যায়, ছাত্রছাত্রীদের উপকৃত হওয়া যায়, এই দিকে স্যারের বিশেষ ভূমিকা রাখছেন। পাশাপাশি এই যে বাতায়নের সদস্যরা আমাদের এই যে খণ্ডকালীন শিক্ষক তারা সবাই বাতায়নের সদস্য হয়েছেন এবং খণ্ডকালীনের একজন শিক্ষক আমি সেদিন আমি নিজে করে দিয়েছি, শিক্ষক বাতায়নের সদস্য করেছি। এতে নিশ্চয়ই সারা যেহেতু ক্লাস তৈরি করবেন, বাতায়নে আপলোড করবেন, তার দক্ষতা বাড়বে, পাশাপাশি ওই একটু এই প্রোগ্রামটা আরো বেগবান হবে এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ এই ক্লাস ডাউনলোড করে ব্যক্তিগত কাজে লাগাতে পারবেন। যাই হোক, আমি মোটামুটি এইটুকু বলতে পারি যে আমাদের এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আর জেলা শিক্ষা অফিসার মহোদয় তাদেরই উদ্যোগে আমরা মোটামুটি অনেকটা এগিয়ে গেছি, মাধবপুর এগিয়ে গেছে। আশা করি মাধবপুর আরো ভালো করবে ভবিষ্যতে। আর সাপ বাগানের কথা আমাদেরকে বলেন, এটা আমরা ইনশাল্লাহ আমি আমার বিদ্যালয়ের কথা বলি, আমি চেষ্টা করতে শুরু করবো। আমার এটা মনে সার করার আগে আমার মনের ভিতরে এরকম ছিল, ব্যক্তিগতভাবে আমি এটা করবো ইনশাল্লাহ। স্যার সকলকে ধন্যবাদ জানিয়ে এই অনলাইন ক্লাস রেকর্ডিং স্টুডিও শুভ উদ্বোধন শুভ হোক এবং ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের এবং শিক্ষকদের এই অনলাইন ক্লাস ব্যাপারে আরো উদ্বুদ্ধ হোক, এই বিষয়ে আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ও আমার প্রান্তীয় বিষয় সামনে ভবিষ্যৎ আমার সহকর্মীবৃন্দ সবাইকে শরতের শুভেচ্ছা। আজকে আমরা অনেক কথাই শুনে ফেলেছি। মাধবপুরে উপজেলার যে কার্যক্রমগুলো চলমান আছে, উত্তরোত্তরগুলো ব্যাগ পাচ্ছে এই ধারণা আমাদের আছে। আমরা এই ব্যাগের সাথে আমরা সবাই শরীর হয়েছি, এই জন্য আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক অপারগতা আছে, তারপরও আমরা এগিয়ে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা যাব। যাই হোক, আমাদের সভাপতি মহোদয়ের কাছে আমার একটু বিনীত নিবেদন থাকে এই, আমরা যদি পদক্ষেপ নেই না কেন, বাস্তবায়নের জন্য আমাদের কিছু রিসোর্স পার্সনের দরকার। সেই পার্সন হিসাবে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত চেয়ারম্যান কিন্তু যারা আছেন বিভিন্ন ইউনিয়নে, তাদেরকে যদি একটু অনুরোধ করা হয় আপনার মাধ্যমে, এবং ওনার মাধ্যমে যদি মেম্বারগণ যারা আছেন সম্মানিত ইউনিয়ন পরিষদের সদস্যগণ, এমনকি পাশাপাশি প্রতিটা মসজিদের ইমামগণকে যদি একটু চিঠি দিয়ে একটু ইন্সপায়ার করা হয়, তাহলে আমরা আমাদের যে আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি এগুলো আরো বেগবান হবে এবং আমাদের যে টার্গেট আছে আসলে বুঝতে আমাদের খুব কমই থাকে। বাস্তব সূত্রে যে কথা আমরা ক্যালকুলেট করছি এবং দিচ্ছি, এতে উচিতের হাতটা একটু
কম। আমরা যদি এটাকে বাড়াইতে পারি তাইলে আমরা আমাদের এই সফলতা এর পরিমাণটা একটু বেড়ে যাবে। তাই হোক সঠিক সময়ে আমরা আসলে মিটিং শুরু করতে পারিনি, অনেক কিছু বলার ছিল, পড় ছিল, জানার ছিল, শোনার ছিল। যাই হোক সবাইকে আবারও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমার সালাম, আন্তরিক শুভেচ্ছা, আমি ধন্যবাদ। মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা অফিসার উপস্থিত প্রধান শিক্ষক মহোদয়, কোভিড-19 সারা পৃথিবীর দাপ্তরিক কার্যক্রম চলমান, বিভিন্ন কার্যক্রম যখন থমকে গেছে, একইভাবে বাংলাদেশেও এর ইফেক্ট পড়েছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যারা জাতি গড়ার কারিগর, আমরা যারা মানুষ গড়ার কারিগর, আমাদের এই শিক্ষা কার্যক্রমটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা চালিয়ে যাচ্ছি। সেই জায়গায় আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে মাধবপুরে আমাদের অত্যন্ত চৌকস এবং দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি আছেন এবং তার নির্দেশনে আপনারা কাজ করে যাচ্ছেন। আমাদের জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন। আসলে আপনারা সবাই জানেন কাজ তো আপনারাই করছেন। আমাদের সময় মতো নির্দেশনাগুলো যদি আমরা পাই তাহলে আমাদের কাজ করতে কোনো বিলম্ব হয় না, তাদের ক্ষেত্রে সুবিধা হয়। 2019 সালে প্রধানমন্ত্রী যখন নির্দেশ দিলেন যে মিড ডে মিল বাস্তবায়ন করার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে থাকবে, দুপুরে একসাথে সবাই খাবে, মায়ের হাতে রান্না করা খাবার, শিক্ষকদের জন্য বিদ্যালয়ের ভিতরে রান্না করা কয়টা গরম ভাত বা গরম খিচুড়ি বা জাস্ট একটা খাবার যেটা খেতে পারলে একজন শিক্ষক 24 ঘন্টা পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এনার্জি নিয়ে বিভিন্ন শিক্ষা কার্যক্রম চালাতে পারেন। এরকম একটা কাজ আমরা এতটা চমৎকার ভাবে করতে পেরেছি। 2019 সালে যখন এই বিষয়ের উপরে সারা দেশব্যাপী মূল্যায়ন হলো এটিওর মাধ্যমে, মানে আইসিটি অ্যাম্বাসেডরদের দেশব্যাপী সম্মেলনটা ছিল সিলেটে, সেখানে সারা বাংলাদেশ থেকেই অ্যাম্বাসেডরগণ আসছিলেন। সেই মিটিংয়ে আমাদের জেলাকে একমাত্র মিড ডে মিল বাস্তবায়নকারী একমাত্র জেলা হিসাবে ঘোষণা দেওয়া হলো এবং আমরা একটা অ্যাওয়ার্ডও পেলাম। সেই কাজটা তো আপনারাই করেছেন। কাজেই হবিগঞ্জ জেলার নাম কয়েকজনের শুনত, কিন্তু এই কাজে যখন আপনারা একটা সফলতা আর জায়গায় জেলাটাকে নিয়েছেন তখন হলো মাননীয় ডিজি মহোদয়, মন্ত্রী মহোদয় বাংলাদেশের যেই জেলায় গিয়েছেন মিড ডে মিল নিয়ে সভা করার জন্য, সেখানে হবিগঞ্জের উদাহরণ দিয়েছে, হবিগঞ্জ সম্পর্কে বলেছেন। এটা কি আপনাদের জন্য অনেক মর্যাদার বিষয় না? আলহামদুলিল্লাহ। কোভিড-19 এখন শিক্ষা প্রতিষ্ঠান যখন মার্চ মাসে বন্ধ হয়ে গেল, তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ টেলিভিশনকে ছেড়ে দিলেন শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচারের জন্য। কিন্তু আমরা আমাদের কাছে যখন রিপোর্ট চাইলো যে কত ভাগ শিক্ষার্থী সংসদ টেলিভিশনের ক্লাস দেখতে পায়, আপনাদের মাধ্যমে আমরা যে রিপোর্টটা পাইলাম সেই রিপোর্টটা আমরা গভর্নমেন্টের কাছে দিয়েছি, এবং সেটা কোনোভাবেই খুব সন্তোষজনক কোনো রিপোর্ট ছিল না। এই সর্বোচ্চ 10 থেকে 20% মধ্যে, কোথাও 10%, কোথাও 12%, কোথাও 15%, সর্বোচ্চ 20% বেশি শিক্ষার্থী সংসদ টেলিভিশন দেখতে পায় না, যেহেতু পৃথিবীর মতো সংসদ টেলিভিশনের টেরিটোরিয়াল সুবিধাটা নাই। সেই কারণে তখনই আমাদের জেলা প্রশাসক মহোদয়, যিনি অত্যন্ত শিক্ষাবান্ধব একজন অফিসার এবং যিনি তার কর্মজীবনটা শুরুই করেন শিক্ষকতার মাধ্যমে, যিনি মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজের শিক্ষক ছিলেন, পরবর্তীতে তিনি মানে জেলা সার্ভিসার। তো স্যার এই জেলাটাকে একটা আধুনিক শিক্ষানগর হিসাবে গড়ে তুলতে চান এবং এই নিয়ে তিনি কাজ করতেন, অত্যন্ত নিরলসভাবে কাজ করতেন। অনলাইন শ্রেণী কার্যক্রমের বিষয়টা নিয়ে আমি যখন স্যারকে বললাম যে আমাদের সংসদ টেলিভিশন দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে যেইভাবে ক্লাসের সাথে কানেক্ট করা দরকার সেটা হতে পারছে না, আমরা একটা জেলার একটা অনলাইন পেজ করতে চাই যেখানে আমাদের শিক্ষকদের ক্লাসগুলি ওখানে যাবে, যে কোনো
স্কুল বা যে কোনো শিক্ষক আমাদের ক্লাসগুলি নিয়ে তার সুবিধা মতো আপলোড করে ডাউনলোড করে ক্লাসগুলি শিক্ষার্থীদেরকে দেখাইতে পারে এবং সেখানে রুটিন ভিত্তিক ক্লাসগুলি প্রচার হবে। শিক্ষার্থীরা আগের দিন রুটিন প্রচার হবে, পরের দিন শিক্ষার্থীরা ক্লাস দেখবে। এই বিষয়টা আমরা আলোচনা করার পরে স্যার কিন্তু কাল বিলম্ব করেন নাই, আমাদের জেলা ভিত্তিক একটা অনলাইন পেজ হল। পরবর্তীতে দেখা গেল সম্ভবত মে মাসের আইন শৃঙ্খলা মিটিং এর শিক্ষা বিষয়ের উপরে যখন আমাকে ওখানে প্রশ্ন করা হলো, আমি তখন আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের উপর বলতে গিয়ে প্রবলেমটা যেটা তুলে ধরেছি সেটা হলো আমাদের অনেক শিক্ষার্থী এবং অভিভাবকের ইকুইপমেন্ট ভালো একটা মোবাইল ফোন নাই, যেই মোবাইল ফোনটা থেকে তারা ক্লাসগুলি দেখতে পারে আমাদের অনলাইন পেজ থেকে নিয়ে ডাউনলোড করে। তো কিভাবে এটা সমাধান করা যায়, আমাদের যে স্থানীয় কেবল টেলিভিশনগুলো আছে, ডিশ চ্যানেল, এই চ্যানেলে যদি আমাদের ক্লাসগুলি সম্প্রচার করা যায় তাহলে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে এই ক্লাসগুলি দেখতে পারবে। দেখা যায় যে একজন লোক ভিক্ষা করে, তার ঘরেও একটা ডিশ চ্যানেল আছে, একটা টেলিভিশন আছে, একদম নিম্ন আয়ের এবং খুব কম সংখ্যক লোক আছে যাদের ঘরে ডিশ চ্যানেল নাই, যাদের নাই তাদের পাশের ঘরে আছে, ইচ্ছা করে সে পাশের ঘর থেকে দেখে নিতে পারে। এরকম একটা জায়গায় আমি সেখানে বিষয়টা যখন বললাম, আমাদের তখন ওই যে সদরের এমপি মহোদয় অ্যাডভোকেট আবু জাহিদ স্যার উনিও ছিলেন, উনিও তখন বিষয়টাকে নিলেন, ডিসি স্যার বিষয়টাকে খুব গুরুত্বের সাথে নিলেন এবং সেদিনই বিকালবেলায় কেবল টেলিভিশন মালিকদেরকে ডাকাইলেন এবং পরের দিন তাদেরকে একটা নির্দেশনা দিলেন এবং অল্প সময়ের মধ্যে ডিশ চ্যানেলগুলোতে ক্লাস সম্প্রচারের বিষয়ে আমাদের ইউনো মহোদয়গণকে নির্দেশনা দিলেন এবং এর আলোকে আমাদের আজকে সকল উপজেলায় স্থানীয় কেবল টেলিভিশনের মাধ্যমে এখন ক্লাস চলছে। এটা বাংলাদেশের মধ্যে সম্ভবত হবিগঞ্জ জেলায় একমাত্র জেলা, যে জেলা সকল উপজেলা স্থানীয় সকল কেবল ডিশ চ্যানেলে এক এক উপজেলা আবার একাধিক ডিশ চ্যানেল আছে, সকল ডিশ চ্যানেলে কিন্তু এখন আমাদের ক্লাসগুলি সম্প্রচার হচ্ছে। কোথাও হয় না এরকম যদি আপনারা জানা থাকে আমাদেরকে জানেন, আমরা সেটাও বাস্তবায়ন করবেন। আমার জানা মতে সবগুলো চ্যানেলে এখন ক্লাস সম্প্রচার হয়, সবাই এগিয়ে এসেছে, বিশেষ করে এই ডিশ চ্যানেলের মালিক যারা, তারাও অত্যন্ত আন্তরিকভাবে এগিয়ে এসেছেন এবং আমি আজকের এই সভা থেকে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তাদের এই সদিচ্ছার ফলে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের জেলা প্রশাসক মহোদয় মনে আছে কিনা ফেস্টিভ্যাল সপ্তাহ ঘোষণা করেছেন, অনলাইন ক্লাস ফেস্টিভ্যাল উইক, মনে আছে তো নাকি? সেই সপ্তাহে সকল শিক্ষককে কমপক্ষে 2টা ক্লাস, মানসম্মত ক্লাস জমা দিতে হবে। দিয়েছেন না আপনাদের টিচাররা? অনেক শিক্ষক যারা পিছিয়ে পড়া ছিলেন তারাও কিন্তু তখন ক্লাসগুলি করেছেন এবং আমাদের ডিজি মহোদয় গভর্নমেন্ট, আজকে আমি আপনাদের এই মিটিংয়ে আসার আগ পর্যন্ত মানে সকাল 10টা থেকে ডিজি স্যারের সাথে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, অনলাইন ভার্চুয়াল মিটিং। সেখানে সারা বাংলাদেশের ডিরেক্টর, ডিপ্টি ডিরেক্টর এবং জেলা শিক্ষকরা সবাইকে নিয়ে মিটিং পেয়েছিল এবং আমাদের এই মানে যে মিটিংয়ের মূল বিষয়গুলোর মধ্যে একটা ছিল অনলাইন শ্রেণী কার্যক্রম, আরেকটা ছিল যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে জানি, যেটা আপনারা করে দিয়েছেন উপজেলা পর্যায়ে, শেষ হয়েছে, এখন জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে হবে, ওই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে আজকের সবাই। যাই হোক, তো কোরবানি ঈদের আগের রাতে ডিজি মহোদয় আমাদেরকে নিয়ে 2.5 ঘন্টা মিটিং করেছে। দেখেন, কোরবানি ঈদের আগের রাতে গরু কিনতে যায়, এরকম একটা সময়ও মানে গভর্নমেন্ট কতটা গুরুত্ব দিলে অনলাইন ক্লাসের উপরে, যে ডিজি মহোদয় 2.5 ঘন্টা মিটিং করলেন আমাদেরকে। সেখানে যেই কথাটা ডিজি মহোদয়ের কাছ থেকে আসছে মৌলিকভাবে 2টা কথা। একটা কথা হচ্ছে অনলাইন ক্লাস আপদকালীন সময়ের জন্য নয়। আমি বুঝাতে পারছি কিনা? আমাদের কেউ মনে করেন যে কয়েকদিন পরে করোনা ভাইরাস ছুটে যাবে, আমরা আবার স্কুলে গিয়ে যাবো, আগের মতো বই দেখে দেখে পড়াবো, এরকম কেউ মনে করতেন এবং এদেরকে ধাক্কাইয়াও ক্লাসের মধ্যে আনা যায় না। এই বিষয়টা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। যদি করোনা ভাইরাস চলেও যায়, ম্যানুয়ালি আগের মতো ক্লাস শুরু হয়, আগে যেভাবে রুটিন করতাম তার ম্যানুয়ালি ক্লাসের পাশাপাশি অনলাইন আরেকটা রুটিন ভিত্তিক ক্লাস চলবে, ম্যানুয়ালি এবং ভার্চুয়ালি। এই 2 সিস্টেমেই কিন্তু সামনে ক্লাসগুলি হবে। অর্থাৎ
পৃথিবীটা ডিজিটালাইজেশনের মাধ্যমে যেই পর্যায়ে চলে আসছে, যেই জায়গায় এখন আমরা চলে আসছি, এই জায়গা থেকে ব্যাক করার কোনো রাস্তা নেই। একসময় আমরা ডিজিটালের গল্প শুনতাম, শুনতেন না? যে অমুক অমুক দেশে দাপ্তরিক কার্যক্রম, শিক্ষা কার্যক্রম এইভাবে ডিজিটাল চলে, আমরা বলতাম যে আরে আমাদের মতো গরিব দেশে এগুলি শুনে লাভ নেই, গল্প এগুলো তাদের জন্য, আমাদের এই দেশে হবে না। দেখেন সম্ভবত 2011-10 সালে গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছিলেন যে ইলার্নিং এর জন্য, অর্থাৎ স্কুলে আর পাঠ্যপুস্তক না দিয়ে টেস্ট দিবেন শিক্ষার্থীদেরকে, এবং সেই জন্য পাঠ্যপুস্তকগুলোকে ইলার্নিং এর মধ্যে নিয়ে আসছিলেন। ইলার্নিং এর আওতায় আনতে গিয়ে আমি একটা বইতে কাজ করেছি এনসিডিবিতে ইলার্নিং এর উপর, আমি তখন গভর্নমেন্ট স্কুল টিচার। তো সেখানে ওই যে একটা পাঠ্যপুস্তক একটা স্টুডেন্ট ক্লাসে না গিয়েও ট্যাব থেকে ওখানে মানে অনলাইন পড়বে, করতে গিয়ে যেখানে কঠিন শব্দ সেখানে ক্লিক করলেই ওটার ব্যাখ্যা চলে আসবে, যেখানে প্রনাউন্সিয়েশন তার শোনা দরকার, উচ্চারণ শোনা দরকার, ক্লিক করলেই অডিও সাউন্ড চলে আসবে, যেখানে তার ভিডিও দেখা দরকার ক্লিক করলে ভিডিও চলে আসবে। এইভাবে ইলার্নিং ভিত্তিক আমাদের বইগুলো কিন্তু গভর্নমেন্ট প্রায় তৈরি করে রেখেছে, সেই কারণে হোক সেটা শুরু করতে পারে নাই। কিন্তু এইভাবে করোনা ভাইরাস এসে আমাদের শ্রেণী কার্যক্রমকে থামিয়ে দিবে, এটা যদি তখন হয়তো আজ করা যেত তাহলে আমার মনে হয় অনেক আগেই ইলার্নিং কার্যক্রম হয়ে যেত, আপনারা ওই পর্যায়ে চলে আসতেন। করোনা ভাইরাস কিন্তু এখন আমাদেরকে মানে ডিজিটালাইজেশনের দিক থেকে অন্তত 50 বছর এগিয়ে দিয়ে গেছে। যেটা গল্প শুনতাম সেটা এখন আমরা নিজেরা করছি, তাই না? এই যে ভার্চুয়ালি আমরা মিটিংগুলি করি, আপনারা কি এর আগে কখনো ভাবছেন যে এইভাবেও মিটিং করা যায় নাকি? এখন সকল কার্যক্রম দেখেন, একদম দাপ্তরিক থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এখন ডিজিটাল সেন্টার ওখানে আছে। সেখানে কি কাজ না হয়, একদম গরিব দরিদ্র মানুষ যিনি খেতে কাজ করে মূর্খ, তিনিও তার খেতে কিভাবে সার প্রয়োগ করবেন, পোকা দমন করবেন, কিভাবে কোন কাজটা কখন সেচ দিবেন, সেটা কিন্তু ডিজিটালি এখন করছেন। মোবাইল ফোনে সার্চ দিয়ে দিয়ে তিনি সেই আইডিয়াগুলো নিয়ে করছেন। কাজে এরকম একটা জায়গায় জাতিগণ আর কারিগর আমরা যারা, আমাদের দায়িত্ব তো সবার উপরে, আমাদের কাছ থেকে তো সবাই নির্দেশনা নেয়, তাই না? ওই যে যখন বিজ্ঞাপন আমরা দেখি, হ্যাঁ কোনটি ঘরে লাগাবো, মাস্টার বলছে মাস্টার সাহেবের কাছে যাও, মাস্টার সাহেবের কাছে গেলেই ভালো বুদ্ধি পাইবা, বুঝতে পারছেন তো? তখন মজা লাগে, শুনতে ভালো লাগে না? তার মানে মাস্টার সাহেব সঠিক পাচ্ছেন, তার কাছে গেলে সঠিক নির্দেশনাটা পাওয়া যাবে, এরকম একটা মেসেজ। তাহলে আমরা এরকম একটা জায়গায় আছি যে সমাজের কোনো মানুষ যখন কোনো জায়গায় দেখবে নির্দেশনার জন্য আসবে স্যারের কাছে, মাস্টার সাহেবের কাছে। সেই জায়গায় আমাদের শিক্ষকদেরকে আনার দায়িত্ব কিন্তু প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসাবে আমাদের কিন্তু সবার। অনেকগুলো বিষয় আমাদের আবুল হোসেন সাহেব কথা বলেছেন, আইসিটি অ্যাম্বাসেডর এই মুহূর্তে মুজিব বর্ষে আমরা অভিজ্ঞতা ঘোষণা করেছিলাম যে মুজিব বর্ষে মানে মুজিব বর্ষ চলছে, আর সামনে আর 2 মাস 2.5 মাস আছে সময়। আমরা বছরের শুরুতেই ঘোষণা করেছিলাম সম্ভবত ফেব্রুয়ারি মাস, ডিসি স্যারের সাথে একটা মিটিং এর মাধ্যমে আমাদের জেলা আমরা 100 জন আইসিটি অ্যাম্বাসেডর করব। এখন আমাদের 35 জন আছে, 35 জন আছে। এই গত মাসে আমাদের এই উপজেলায় 2 জন আইসিটি অ্যাম্বাসেডর হয়েছেন, এখন 3 জন আছেন। কয়জন মাধবপুর উপজেলায় বলেন তো দেখি, আপনারা কয়জন অ্যাম্বাসেডর উপহার দিতে পারবেন ডিসেম্বরের মধ্যে? বলেন। 2 জন আছেন, বা আমাদের প্রধান শিক্ষক মহোদয় সবাই হয়তো বিষয়টা জানে না, অ্যাম্বাসেডর হইতে গেলে কি করা লাগবে, কয়জন হইতে পারবে? 10 জন হওয়া যাবে? ধন্যবাদ। আমি চাই খুব কঠিন কাজ না, আপনারা যারা হয়ে গেছেন এখন আপনারা সেই টার্গেটটা নেবেন। 2 জন আছেন, 2 জন আপনারা এখানে যে 2 জন আছেন 5 জন করে টার্গেট দেন, 2 জনের 10 জন টার্গেট দিয়ে এটা ফিল আপ করবেন। এটা হলো মুজিব বর্ষে জেলা প্রশাসন থেকে আরেকটা মুজিব শতবর্ষে 100টা অর্জন করার ডিসি মহোদয় একটা ঘোষণা দিয়েছেন, সেটা হলো ছাদ বাগান। 100টা ছাদ বাগান হবিগঞ্জ জেলায় বাস্তবায়ন করবেন, এটা জেলা প্রশাসক মহোদয়ের একটা ঘোষণা। এবং ছাদগুলোকে তিনি ভাগ করে দিয়েছেন, জেলা শিক্ষা অফিসের ভাগে 30টা পড়ছে। মাধবপুরে কয়টা হবে? কয়টা? 10টা হওয়া সম্ভব তো নাকি? 10টা টার্গেট নিয়ে করেন, আমরা 10টা অন্তত আগে চাই, এরপরে বাকিগুলো সম্ভব তো নাকি? ছাদ বাগান করে আপনি শাকসবজি খাবেন,
এটা চেয়ে বড় কথা হলো যে আমাদের শিক্ষার্থীরা তাদেরকে যদি আমরা ভালো কাজের মধ্যে ইনভলভ রাখতে পারি, ছেলে মেয়েদেরকে এখন দেখছে না ক্লাসের বাইরে, তাহলে তাদেরকে দিয়ে কাজগুলি করাবেন, তাদেরকে দিয়েই করা সম্ভব। সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা অন্যান্য কাজগুলি যেভাবে করছি সেভাবে তারা করবে। তাদের মধ্যে তাদেরকে ইনভলভ করা, এগ্রিকালচার টিচারকে ইনভলভ করার মাধ্যমে হবে কি, কিভাবে একটা ওই যে একটা ফলের কেস 40-50 টাকা দিয়ে কিনা যায়, অথবা একটা তেলের কন্টেনার যেটা ফেলে দিয়েছে, মানে বাসার তেল খাওয়ার পরে ফেলে দেয়, এইগুলো ব্যবহার করে কিভাবে একটা গাছ লাগাইতে হয়, মাটি তৈরি করা, এইভাবে আইডিয়াটা তাদের মাথায় দেওয়া। অনেক উদ্ভিদ এবং গাছ আছে যেটা আমাদের শিক্ষার্থীরা নামও জানে, তাই না? এই বিষয়গুলো এবং আমি বিভাগীয় কমিশনার মহোদয় যখন আমাদের হবিগঞ্জে এসে ছাদ বাগান নিয়ে গত বছর কথা বলেছেন, আমি ওনাকে কথা দিয়েছিলাম যে স্যার আমাদের জেলা শিক্ষা অফিসের ছাদে আমরা একটা বাগান করে দেখাবো, এবং যেই ছাদটার অনুকরণে আমাদের প্রতিষ্ঠান প্রধানগণ নিজেরা ছাদ বাগান স্টার্ট করবে। আমি সেরকম একটা ছাদ বাগান করেছি, সম্ভবত আপনারা অনেকেই জানেন। এবং আমার কিন্তু জনবল নাই, আমরা দুইজন অফিসার, আমি একজন আমার ডাটা এন্ট্রি, আর একজন আছে ড্রাইভার, তাকে দিয়ে অন্য কোনো কাজ করা যায় না। অফিসের পিয়ন একজন আছে, সে অধিকাংশ অসুস্থ থাকে, ইচ্ছা হলে আসুন না ভাইরা, কিন্তু আমার এমপ্লয়ি হলো মানে পদ হলো 10টা, এই 10টার মধ্যে 4জনের মধ্যে আছি, মূলত কাজ করি আমরা দুইজন। তা আপনাদের প্রতিষ্ঠানের তো জনবল, সকল শিক্ষার্থী আপনাদের হাতিয়ার, তাদের সবাইকে কিন্তু কাজে লাগাতে পারেন, শিক্ষকদেরকে কাজে লাগাতে। কাজে আপনারা যদি সিদ্ধান্ত নেন, শুধু অ্যাটিটিউডের দরকার, সিদ্ধান্ত নিলে এটা কঠিন কাজ না। মাননীয় জেলা প্রশাসক মহোদয় চিঠি দিয়েছেন আপনাদেরকে এই মাসের 1 তারিখের মধ্যে সকল শিক্ষককে বাতায়নের সদস্যভুক্ত করার জন্য। কারণ আপনারা জানেন যে একজন শিক্ষক যখন ক্লাসগুলি করেন, তিনি যদি বাতায়নের সদস্যভুক্ত না হন এবং এই ক্লাসটাকে বাতায়নে আপলোড দেওয়া না যায়, তাহলে এই ক্লাসগুলো অন্য কেউ দেখতে পায় না, এই ক্লাসগুলি কাউন্টিং এ আসে না। আমি বুঝাইতে পারছি কিনা? কাজেই বাতায়নের সদস্যভুক্ত জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা আলোকে চিঠি তো অবশ্যই সবাই পাইছেন তো? আমি জিজ্ঞাসা করতে চাই না যে কার স্কুলের কয়জন বাকি আছে এখনো সদস্যভুক্ত হয়নি। আপনারা নীরবে চেষ্টা করেন যত দ্রুত সময়ের মধ্যে এটা আপনারা করবেন। কারণ হলো গতকালকে আমি সারাদিন ছিলাম বাহুবল, আমাদের ডিডি মহোদয় বাহুবল আছেন সারপ্রাইজ ভিজিট প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য। কালকে 3টা প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করেছি, 2টা স্কুল, একটা এবং একটা অফিস। বুঝতে পারছি কিনা? যেই কোনো সময় জেলা প্রশাসন থেকে যে কোনো ম্যাজিস্ট্রেট, উপজেলা থেকে আমাদের মানে নির্বাহী অফিসার মহোদয় বা উপজেলার কর্মকর্তা, প্রশাসন কর্মকর্তা, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার ওনারা যারা আছেন, আপনার প্রতিষ্ঠান যে সারপ্রাইজ ভিজিট করবেন, সারপ্রাইজ ভিজিটের জন্য গভর্নমেন্ট নির্দেশনা দিয়ে দিয়েছেন। এবং আগে যে রিপোর্ট, যে প্রতিষ্ঠানে ক্লাসগুলি ভালো হবে ওই প্রতিষ্ঠান প্রধান এবং আমাদের উপজেলা জেলা পর্যায়ে যারা এই ক্লাসগুলি মনিটরিং এর দায়িত্ব আছে, তাদেরকেও এই প্রণোদনার আওতায় নিয়ে আসা যায় কিনা এই বিষয়টা মানে আন্তরিকতার সাথে ভাবার জন্য কথাগুলি আমরা বলেছি আজকে মিটিং, যেটা বুঝতে পারছি কিনা? গভর্নমেন্ট কিন্তু আন্তরিক দিতে চায়, এখন আমরা কিভাবে নেব? এখন আমি যদি আমার রিপোর্ট আছে কত এই পর্যন্ত 7 মাসে আমার কোনো অনলাইন ক্লাস নাই, তাহলে এই জায়গার মধ্যে গভর্নমেন্ট বলা শুরু করেছে যে অনলাইন ক্লাস যারা করতে পারতেছে না তাদের রিপোর্ট দেন, রিপোর্ট দিলে কি হবে উপায়, এটা কিছুটা আশ করতে পারি, আমরাও পারি, আপনারাও পারেন। কাজেই আমার কোন শিক্ষক এখন আমার ওই অনলাইন ক্লাসের বাইরে থাকার কোনো রকমের সুযোগ নেই, কোনো সুযোগ নেই। বিদ্যালয়ে এসে করবে অথবা যদি সে বাড়ি থেকে করতে চায় সেটাও সুযোগ আছে, কিন্তু ক্লাস আপনাকে করতে হবে রুটিন ভিত্তিক। এটা হলো একদম পরিষ্কার ক্লিয়ার কথা। আমার মনে হয় আমি মোটামুটি আমার কথা বক্তব্যের মাধ্যমে আর কোনো কিছু বাকি নেই, আপনাদেরকে কথাগুলি বলেছি। আমি অনুরোধ করব যে গভর্নমেন্ট আকস্মিক পরিদর্শনের যে বিষয়টা এখন আমাদেরকে চিঠির মাধ্যমে দিয়েছে এবং আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি, অন্তত আপনাদের অফিসিয়াল কার্যক্রম, হাজিরা খাতা, তারপরে মুভমেন্ট রেজিস্টার, প্রধান শিক্ষকের মুভমেন্ট রেজিস্টার আবারও মনে করা দিচ্ছি, কিন্তু মুভমেন্ট রেজিস্টার ধরা হবে, হাজিরা খাতা এগুলো ছবি তুলে নেবে, বুঝতে পারছেন তো? একদম ওখানে যে ছবি তুলে দেওয়ার সিস্টেমটা এরকম, অনেক কিছু আছে যেগুলো ছবি নিয়ে নেবে। মুভমেন্ট রেজিস্টারটা অনতি বিলম্বে যদি কারণ না থাকে সেটা ওখানে স্টাবলিশ করেন,
মোবাইলের সাথে থাকবে, হাজিরা খাতা ঠিক থাকবে। অন্যান্য রেকর্ড যেগুলো সেগুলো আপ টু ডেট রাখবেন। যখন যেটা দেখতে চায়, মনে করেন হুট করে ডিসি স্যার ঢুকে গেল, এডিসি শিক্ষা ঢুকে গেল আপনার স্কুলে, গিয়ে বলবে এটা দেন, আপনি দিতে পারেন নাই, তাৎক্ষণিক ওখানে ওই অনলাইন রিপোর্ট ওখানে দিয়ে দিবে, এটা পাওয়া যায় না। অননুমোদিত কোন শিক্ষক কর্মচারী যদি প্রতিষ্ঠানের বাইরে থাকে, ছুটিতে থাকে, অবশ্যই অনুমোদিত ভাবে থাকতে হবে। অননুমোদিত এবং অনুমোদিত দুইটাই ওখানে রিপোর্টের সুযোগ আছে। যদি কোনো শিক্ষক অননুমোদিত ছুটি ভোগ করছেন, এইরকম রিপোর্ট দেয়, ওই শিক্ষকের জন্য একটা বিপদ আছে। বুঝাতে পারছি কিনা এই বিষয়গুলো? যেহেতু গভর্নমেন্ট বলতেছে বারবার যে মানে আমার ডিসি স্যার সব মিটিংয়ে বলে অনেক দপ্তরে মানে অনেক অফিসে, অনেক কারখানায়, শিল্প কারখানায় কর্মচারী ছাঁটাই হয়ে গেছে। ব্যাংকের কর্মচারীদেরকে 15% বেতন কমাই দিচ্ছে, শিক্ষকদেরকে তো বেতন বন্ধ করে নেয়। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে তো এখন যেই টিচার 7 মাসে একটাও ক্লাস করে নাই, কোনো অ্যাক্টিভিটিস নাই, সেই শিক্ষকের আর কতদিন ঘরে বসে বসে গভর্নমেন্ট বেতন দিবে? এই কথাগুলি বলাবলি শুরু হয়েছে, আমি বুঝাইতে পারছি কিনা? এবং বলাবলি শুরু হয়েছে আমাদের কিছু আচরণের কারণে। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রতিষ্ঠান প্রধান, এই বিষয়গুলোর সাথে আপনারা নিজেরা সরাসরি জড়িত। এবার আমরাও বাধ্য আপনার প্রতিষ্ঠানে তাৎক্ষণিক ভিজিট করে আপনার ব্যাপার রিপোর্ট দেওয়া, ওখানে বসে রিপোর্ট অনলাইনে, কোনো বাকি বকার কাজ নাই। বুঝতে পারছেন তো? কাজেই আপনারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কারিগর, এবং সেই দেশটা গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদেরকে যদি আমরা সেইভাবে অন্তত পাঠ্যপুস্তকের সাথে সম্পৃক্ত রাখতে পারি, কাজের মাধ্যমে যদি তাদেরকে একটু ব্যস্ত রাখতে পারি, কাজের মাধ্যমে, এটা হচ্ছে শিক্ষকের দায়িত্ব। কি কাজের মাধ্যমে ব্যস্ত রাখবেন? টিচার ইজ দ্য বেস্ট মেথড। তাকে আমার বলে দেওয়া দরকার নাই, টিচার ইজ দ্য বেস্ট মেথড। তার শিক্ষার্থীকে কোন কাজের মাধ্যমে তিনি ব্যস্ত রাখবেন, এটা তিনি ইনোভেশন করে নেবেন, এটা তিনি চিন্তা করে নেবেন। পরীক্ষা পদ্ধতি দিয়ে এসে এইগুলো ব্যাপারে গভর্নমেন্টের নির্দেশনা আসবে। সামনে বার্ষিক পরীক্ষা, একটা মূল্যায়ন পরীক্ষা দিতে হবে। সেই মূল্যায়ন পরীক্ষাটা কয়টা সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা নেবেন, কিভাবে নেবেন, এই ব্যাপারে গভর্নমেন্ট একটা নির্দেশনা দিয়ে দিবে। আশা করি খুব তাড়াতাড়ি ওই নির্দেশনার আলোকে আপনি করবেন। এখন যেভাবে আপনি কার্যক্রম চালাচ্ছেন, এইভাবে আপনি আপনার কাজ চালিয়ে যান। কোথাও ঠেকছেন, ওষুধ খাইছেন, বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা আছি, আমাদের মাধ্যমিক শিক্ষা অভিযান মহোদয়গণ আছেন, তাদের সাথে পরামর্শ করবেন, কথা বলবেন। তো অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আপনাদের কাছে আমিও এসেছি। সকাল থেকে অনেকগুলো প্রোগ্রাম আমার অফিসে এখন অনেক চলছে, সেসিভ থেকে ওখানে আমার থাকা দরকার, বারবার মনে আছে। আরেকটা হচ্ছে যে ভার্চুয়াল মিটিং ডিজিটাল সাথে, এইভাবে অনেকগুলো কার্যক্রম জীবনের মধ্যে অত্যন্ত ব্যস্ত মানুষ, এবং তিনি আরেকটা প্রোগ্রাম থেকে খুব মানে তাড়াহুড়া করে ওখান থেকে আসলে আবার ওনাকে বের হওয়া দরকার। বৃহস্পতিবার দিনটা আমাদের থাকে অত্যন্ত ব্যস্ততম দিন। তাহলে আপনাদেরকে আমাদেরকে আবারও আপনাদেরকে নিয়ে এই জাতীয় কার্যক্রমগুলো উনি অত্যন্ত আন্তরিকতার সাথে করছেন, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু আগে আমি স্যারকে আরেকটা বিষয় অনুরোধ করেছি, সেটা হলো যে আপনাদের শিক্ষকদের, আমাদের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য এই যে অনলাইন ক্লাস রেকর্ডিং থেকে শুরু করে রেকর্ডিং করা, আপলোড করা, বাতায়নের সাথে যুক্ত হওয়া, তারপরে ইউটিউবে চ্যানেল খুলে ক্লাসগুলি কথা তোলা, এই জাতীয় বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য জাইকার সহযোগিতা নিয়ে একটা শিক্ষকদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসার জন্য, এবং নবীগঞ্জ ইতিমধ্যে 2টা ব্যাচ ট্রেনিং হয়ে গেছে অলরেডি। অন্যান্য উপজেলাগুলো তো আমরা চেষ্টা করছি আমাদের মহোদয়গণ এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সহযোগিতা নিয়ে আমাদের শিক্ষকদেরকে এই জাতীয় কাজে যদি আমরা দক্ষতা গড়ে তোলার জন্য। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ এবং আমাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কবিগঞ্জ থেকে এসে উনি আমাদেরকে সময় দিলেন, এই জন্য প্রথমে আমি ওনাকে ওনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি প্রোগ্রামে শুরু করতে পারতাম ঠিক তেমনই, কিন্তু সকালবেলা আসলে আমাকে জরুরি একটা কাজে চলে যেতে হচ্ছিল ছাত্রী এনে, যার কারণে আমি ওখান থেকে আসতে আসতে দেরি হয়ে গেছিল। আমি খুব সংক্ষেপে চুটা পয়েন্ট কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে আমি জানি যে আমাদের শিক্ষক যারা আছেন তারা অনেকেই খুব ভালোভাবে কাজ করছেন, কিন্তু তারপরেও অনেকের কিন্তু ঘাটতি রয়ে গেছে, সবাই তো একরকম না, এটা একটা বিষয়। আমার পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়ে কথা বলবো। একটা জিনিস হচ্ছে যে একটু করে বলি, সেটা হচ্ছে যেমন ধরেন করোনা ক্রাইসিসটা নিয়ে একটু বলি। এটার কারণেই তো আজকে এতদূর পর্যন্ত আসা। আপনারা জানেন যে গতকালকে সিদ্ধান্ত হয়েছে যে সবাইকে
মানে কি বলবো, এটা হচ্ছে যে আমার মনে হয় আমি যেটা শুনেছি যে আমার মায়ের কাছে যে 1971 সালে যুদ্ধের সময় খুব বন্ধ ছিল, আর এই যে এবার বন্ধ হলো এইচএসসি পরীক্ষা, এটা খুব ভাইটাল একটা বিষয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে